আচ্ছা, আমি তাহলে শুরু করে দিই লেকচারটা। আমার মনে হয় সময় মানে কমে যাচ্ছে। প্রথমে যেটা যে আমি একটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক শব্দটা এসেছে জার্মান স্ট্যাটিস্টিক আর ল্যাটিন স্ট্যাটাস, এই দুটো শব্দ থেকে। জার্মান স্ট্যাটিস্টিক বলতে স্টাডি অফ পলিসি ফিগার্স, অর্থাৎ এটা আসলে আগে এই সাবজেক্টটা ব্যবহৃত হতো রাজনৈতিক বিভিন্ন বিষয়ের অবস্থার বিষয়। আর এই ফিল্ডটা এটা আসলে ডাটার কালেকশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন এবং প্রেজেন্টেশন নিয়ে কাজ করে। এবং এইটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট পপুলেশন, তাদের একটা পার্টের ডাটা যখন আমরা নেই, সেইটা থেকে একটা ইনফারেন্স মানে একটা সিদ্ধান্তে আসার কাজটা করে। এটা কিরকম, যেমন আমরা যদি বলি যে একটা নির্দিষ্ট এলাকায় লোক সংখ্যা কত, এটা যদি আমি হিসাব করতে যাই তাহলে আমাকে স্ট্যাটিস্টিক্স এর সাহায্য নিতে হবে। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সেই শাখা যেটা বায়োলজিক্যাল সায়েন্স, হ্যাঁ, সেখান থেকে ডাটাটা ডিরাইভ করে এবং স্ট্যাটিস্টিক্স এর টুলগুলো বায়োলজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করে। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকার মানুষের গড় আয় কত, এটা যখন আমরা হিসাব করছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর। আর যখন আমরা এটা দেখছি যে তাদের গড় ব্লাড প্রেশার বা রক্তচাপ কেমন থাকে, এটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। কারণ এখানে আমরা বায়োলজিক্যাল সায়েন্সের ডাটাটা নেওয়ার জন্য স্ট্যাটিস্টিক্স এর টুল অ্যাপ্লাই করলাম। এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, কেউ ইন্টারেস্টেড থাকলে এই ডেফিনিশনটা শিখে রেখে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো। যে biostatistics has been defined as the application of statistical methods to the solution of biological problems. আমরা আস্তে আস্তে ক্লাসে যত আগাতে থাকবো তত দেখবো যে কিভাবে বায়োলজিক্যাল প্রবলেম গুলাকে আমরা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে হচ্ছে সলভ করি। এখন আজকের ক্লাসে আমি টপিক হিসেবে নিয়েছি কতগুলো বেসিক ডেফিনিশন, যে ডেফিনিশন গুলো ক্লিয়ার না হলে পরবর্তীতে দেখা যাবে যে আমরা অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলোকে খুব একটা ক্লিয়ারলি বুঝতে পারবো না। হ্যাঁ, খুব বেসিক রেফারেন্স গুলো আজকে আমি রেখেছি। আমার মনে হয় এগুলো যদি ভালো মতন আত্মস্থ হয় তাহলে পরে ক্লাসগুলো কিছুটা সহজ হয়ে যাবে। একটা কথা মনে রাখতে হবে যে বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে গেলে এই বায়োস্ট্যাটিস্টিক্স একাই কিন্তু একটা প্রায় অনার্স এর মতো একটা সাবজেক্ট। হ্যাঁ, এটাকে চাইলে 4-5 বছর লাগায় পড়া যায়। সো এইটা আশা করাটা ঠিক হবে না যে খুব মানে এটা বোঝা যাবে বা কিছু। এটা বারবার করেই পড়তে হবে। হ্যাঁ, এখন এই ডেফিনিশনটা আসি, সেটা হচ্ছে বিকেলে বা বইয়ের মধ্যে একটা কথা লেখা থাকবে যে টার্গেট পপুলেশন আর রেফারেন্স পপুলেশন, এই তিনটা কথা সিনোনিমাস। এখন পপুলেশনটা কি? পপুলেশনটা হচ্ছে এন্টায়ার গ্রুপ অফ স্টাডি সাবজেক্টস, গ্রুপ অফ পিপল অর স্টাডি এলিমেন্টস অ্যাবাউট হুইচ উই ডিজায়ার ইনফরমেশন অ্যাট পার্টিকুলার টাইম। অর্থাৎ বিষয়টা এরকম যে আমরা যাদেরকে নিয়ে স্টাডি করব তারাই হচ্ছে পপুলেশন। এখন সেটা হতে পারে হিউম্যান বিইং, সেটা হতে পারে অ্যানিমেল, সেটা হতে পারে কোনো ইনঅ্যানিমেট সাবজেক্টও। হ্যাঁ, যেমন আমি যদি বলি 5 to 10 years চিলড্রেন অফ বাংলাদেশ, যে আমি যেখানে বলা আছে যে 5 to 10 years অফ চিলড্রেন অফ বাংলাদেশের ভ্যাকসিনেশন, ইপিআই ভ্যাকসিনেশন কাভারেজ কিরকম। হ্যাঁ, সেই ক্ষেত্রে পপুলেশনটা হচ্ছে 5 to 10 years চিলড্রেন অফ বাংলাদেশ। এখানে কিন্তু এটা মানে হিউম্যান বিইং। আবার অল কোভিড রিকভার্ড পেশেন্টস, হ্যাঁ, তাদের মধ্যে আমি দেখতে চাই কোনো নির্দিষ্ট একটা কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাচ্ছি, তাহলে এখানেও আসতেছে হিউম্যান বিইং। হ্যাঁ, কিন্তু এখানে দেখো 5 to 10 years চিলড্রেন অফ বাংলাদেশে কিন্তু আমি কোনো ডিজিজ প্রোফাইল নিচ্ছি না, আবার এখানে একটা ডিজিজ প্রোফাইল নিচ্ছি যে কোভিড রিকভার্ড পেশেন্টস। তো এরকম ভ্যারাইটিস হইতে পারে পপুলেশন। হ্যাঁ, তারপরে ইচ ফ্যাব্রিক মাস্ক অ্যাভেলেবল ইন বাংলাদেশি মার্কেট, আমি দেখতে চাইলাম যে প্রতিটা ফ্যাব্রিক মাস্ক এগুলো হচ্ছে কি রকমের কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এইটার একটা
স্টাডি করতে চাইলাম, তাহলে ইচ ফ্যাব্রিক মাস্ক, প্রতিটা ফ্যাব্রিক মাস্ক বাংলাদেশি মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমার পপুলেশন, টার্গেট পপুলেশন। হ্যাঁ, সেরকম আমি যদি এটা বলি যে হ্যান্ড স্যানিটাইজার অ্যাভেলেবল ইন বাংলাদেশি মার্কেট, এটার উপর আমি একটি স্টাডি করতে চাই যে এগুলার কম্পোনেন্ট কি বা এগুলার সেফটি প্রোফাইল কতটুকু, তাহলে সেইটা হচ্ছে আমার স্টাডি পপুলেশন। পপুলেশন হতে পারে হোমোজেনাস টাইপ, এখানে হচ্ছে যে তাদের প্রত্যেক মেম্বারে হচ্ছে এক একটা পপুলেশন ইউনিটস। তা এই এদের মধ্যে যদি লিটল ভ্যারিয়েশন ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স থাকে তাহলে সেটা হচ্ছে হোমোজেনাস পপুলেশন। যেমন আমি যদি বলি যে অল phase 3 students of all phase 3 female students of Medivi, তাহলে সেটা হচ্ছে একটা হোমোজেনাস পপুলেশন, কারণ তাদের মধ্যে এই যে জেন্ডার এই ক্যারেক্টারিস্টিক্সটা সেম, আবার ফেজ 3 স্টুডেন্ট এই ক্যারেক্টারিস্টিক্সটা সেম। আবার যদি আরো স্পেসিফাই করি, ধরো স্পেসিফিক একটা মেডিকেল কলেজ, যে কোনো একটা মেডিকেল কলেজের কথা ধরি যে এক্স মেডিকেল কলেজ, সেই এক্স মেডিকেল কলেজের অল মেল স্টুডেন্টস, হ্যাঁ অল থার্ড ইয়ার মেল স্টুডেন্টস, তাহলেও সেটা একটা হোমোজেনাস পপুলেশন, কারণ তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অনেকগুলাই সেম, লিটল ভ্যারিয়েশন আছে এখানে। আর হেটেরোজেনাস পপুলেশন হচ্ছে যাদের মধ্যে ওয়াইড ভ্যারিয়েশনস ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যামং দ্য পপুলেশন ইউনিট। যেমন আমি যদি বলি যে অল মেডিকেল স্টুডেন্টস অফ বাংলাদেশ, তাহলে দেখো এটা একটা হেটেরোজেনাস পপুলেশন, কারণ এখানে একটা ওয়াইড ভ্যারিয়েশন আছে। এর মধ্যে বিভিন্ন ধরন, বিভিন্ন মানে দুই রকম জেন্ডারের থাকবে, তারপরে হচ্ছে যে বিভিন্ন রিলিজিয়নের থাকবে, বিভিন্ন হাইট প্রোফাইল হবে, বিভিন্ন হ্যাবিটেট হবে, মানে এক এক রকম অ্যাড্রেস হবে, হ্যাঁ এক এক মেডিকেল কলেজ হবে এরকম। আচ্ছা, তারপর আসছে ফিনিট পপুলেশন, ইনফিনিট পপুলেশন। ফিনিট পপুলেশন হচ্ছে যে যখন নাম্বার অফ ইউনিটস ইন পপুলেশন ইজ ফিনিট এন্ড কাউন্টেবল। যেমন মেডিবির টোটাল মেম্বার কতজন এটা হচ্ছে জানা, নির্দিষ্ট, এবং এটা কাউন্ট করা সম্ভব। হ্যাঁ, এদেরকে স্টাডি পপুলেশন হলে সেটা হচ্ছে ফিনিট পপুলেশন। আবার ইনফিনিট পপুলেশন থাকে, নাম্বার অফ ইউনিটস ইন পপুলেশন ইজ ইনফিনিট এন্ড নট ইজিলি কাউন্টেবল। যেমন আমি যদি বলি যে অল যদি বলি যে সব হসপিটালের পেশেন্টস, তাহলে কিন্তু এটা একটা ইনফিনিট পপুলেশন, এটা নট ইজিলি কাউন্টেবল হয়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে যদি বলি যে স্টারস ইন দ্য স্কাই, হ্যাঁ তাহলেও এটা একটা ইনফিনিট পপুলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, স্ট্যাটিক পপুলেশন হচ্ছে যেই পপুলেশন ইউনিট সহজে চেঞ্জ হয় না, এগুলো যখন একটা রিসার্চ মেথডোলজি এই বিষয়গুলা পড়ানো যে কিভাবে পপুলেশন থেকে স্যাম্পল সিলেকশনটা করা হবে। হ্যাঁ, স্ট্যাটিক পপুলেশন হচ্ছে যখন ওই পপুলেশনটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এবং যে কোনো সময় আমি গিয়েই সেই পপুলেশনকে অ্যাভেল করতে পারবো, এটা হচ্ছে স্ট্যাটিক পপুলেশন। পপুলেশন ইউনিট ডু নট চেঞ্জ ফ্রিকোয়েন্টলি। হ্যাঁ, যেমন আমি যদি ঢাকার একটা নির্দিষ্ট এলাকায় যারা সবসময়ই থাকে তাদেরকে পপুলেশন হিসেবে কাউন্ট করি, তাহলে সেটা হবে স্ট্যাটিক পপুলেশন। আরেকটা হচ্ছে ডাইনামিক পপুলেশন, পপুলেশন ইউনিট চেঞ্জেস ফ্রিকোয়েন্টলি। যেমন হসপিটাল পেশেন্টস, দেখা গেল হাসপাতালে ভর্তি হচ্ছে, ঊর্ধ্বে 2 সপ্তাহ পর্যন্ত রুগী সেখানে থাকছে, তারপরে ছুটি নিয়ে চলে যাচ্ছে, তো এইটা হচ্ছে ডাইনামিক পপুলেশন। এখন এদেরকে যখন আমি স্টাডি জন্য সিলেক্ট করব তখন আমাকে সেরকম করে প্ল্যান করতে হবে যে আমি যেন খুব সহজেই তাদের একবারেই যেন তাদের ডাটা নিতে পারি। হ্যাঁ, ডাইনামিক পপুলেশনের জন্য আমি যদি খুব লম্বা টাইমের প্ল্যান করি তখন দেখা যাবে আমি একই মানুষকে স্যাম্পল কালেকশন, ডাটা কালেকশনের জন্য পাবো না। আচ্ছা, এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার মনে হয় তোমরা এটা লিখে রাখো, আমি সবার শেষে প্রশ্নগুলোর উত্তর দিব। শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আসি পপুলেশনের পরে হচ্ছে স্যাম্পল। হ্যাঁ, স্যাম্পল টার্মটা খুবই ইম্পর্টেন্ট বায়োস্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে, কারণ বেসিক্যালি আমরা কাজ করি হচ্ছে স্যাম্পলের উপরে। হ্যাঁ, তোমাদের এখানে আরেকটা টার্ম বলি, এটা অনেক সময় তোমাদের পরীক্ষার প্রশ্ন হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে সেন্সাস আর স্যাম্পল, মানে যেটা হচ্ছে
করি এই দুটার মধ্যে ডিফারেন্স আদম যখন সবার ডাটা নেই, ওই পপুলেশনের প্রত্যেকের ডাটা নেই, সেটা হচ্ছে সেন্সাস। যেমন মনে করো আমাদের প্রত্যেকেরই তো ন্যাশনাল আইডি কার্ড আছে, হ্যাঁ, এই ন্যাশনাল আইডি কার্ডে যে তথ্য বা এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যে আমরা এক একজন লেবেল করা, এইটা হচ্ছে একটা সেন্সাস, যেটা আমাদের প্রত্যেকেরই আছে। আর স্যাম্পল হচ্ছে যে এই ন্যাশনাল আইডি কার্ড থেকে যখন একটা নির্দিষ্ট কিছু ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করা হলো, সেটা হচ্ছে স্যাম্পল। আচ্ছা, এখন সেন্সাসটা খুবই নির্ভরযোগ্য একটা পদ্ধতি, খুবই ডিপেন্ডেবল একটা মেথড টু ড্র এনি কনক্লুশন ফ্রম এ পপুলেশন। সেন্সাস করতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো, আমরা তাহলে ওই পপুলেশনের সমস্ত ডাটাই পেয়ে যাব, কিন্তু এইটা খুবই টাইম কনজিউমিং এবং এটা একই সময়ে সবার তথ্য নেওয়া আসলে, এবং এটা করতে গেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমি ওই ডাটাটা অ্যানালাইসিস করাটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি ওই পপুলেশন থেকে একটা রিপ্রেজেন্টেটিভ অংশকে নেই এবং সেইটা থেকে হচ্ছে স্টাডি করি, তাহলেও আমি হচ্ছে ডাটাটা পাবো এবং সেটা দিয়েও আমার কাজ হবে এবং সেটা একটা কনভিনিয়েন্ট টাইমে করতে পারবো। এখন বায়োস্ট্যাটিস্টিক্সে কোনো স্টাডি মানে বায়োস্ট্যাটিস্টিক্সের মেইন কাজটা তো হচ্ছে যে মেডিকেল সায়েন্সের কোনো স্টাডিটা করা এবং সেটাকে প্রেজেন্ট করার মতন করে তৈরি করা। তো সেখানে স্যাম্পলিংটা খুবই ইম্পর্টেন্ট, যে পপুলেশন থেকে আমি এমন একটা সাবসেট নিব বা এমন একটা পার্ট নিব যেটা পুরো পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করে। এখন স্যাম্পল হচ্ছে পার্ট অফ পপুলেশন অর সাবসেট অফ পপুলেশন হুইচ রিপ্রেজেন্ট দ্য পপুলেশন। এদের কাছ থেকে যে ডাটা নিব সেটা টোটাল পপুলেশনটারই ডাটা হবে। Sampling population হচ্ছে it is the convenient subgroup of target population from which the sample is actually taken. এটা হচ্ছে যখন পপুলেশন সাইজটা পপুলেশন হচ্ছে লার্জ থাকে, তখন সেখান থেকে আবার স্যাম্পলিং পপুলেশনটা বের করা হয়। এটা কি রকম, যেমন আমি একটা এক্সাম্পল বললাম যে আমার পপুলেশন হচ্ছে 5 to 10 ইয়ার্স চিলড্রেন অফ বাংলাদেশ। এখন এই পপুলেশন কিন্তু লার্জ, হ্যাঁ, এইটার সংখ্যায় অনেক। এখন সেখান থেকে আমি যদি এভাবে বলি যে আমি একটা স্টাডি করার জন্য স্যাম্পলিং পপুলেশন ঠিক করলাম যে 5 to 10 ইয়ার্স স্কুল গোয়িং চিলড্রেন অফ বাংলাদেশ, তাহলে এটা হয়ে গেল স্যাম্পলিং পপুলেশন, যেটা হচ্ছে একটা কনভিনিয়েন্ট সাবগ্রুপ, যে এদেরকে আমি সহজে নিতে পারবো টার্গেট পপুলেশনের মধ্যে, তাদের থেকে আমি আবার স্যাম্পল নিব। সেইটা হচ্ছে এই ক্ষেত্রে এই যে 5 to 10 ইয়ার্স স্কুল গোয়িং চিলড্রেন অফ বাংলাদেশ, এইটা হচ্ছে স্যাম্পলিং পপুলেশন হবে। অর্থাৎ পপুলেশন সাইজ যখন অনেক বড়, তখন সেখান থেকে একটা কনভিনিয়েন্ট সাবগ্রুপ ঠিক করা হয় স্যাম্পল নেওয়ার জন্য, সেইটা হচ্ছে স্যাম্পলিং পপুলেশন। আচ্ছা, যখন পপুলেশন সাইজ স্মল হয় তখন স্যাম্পল পপুলেশন এন্ড টার্গেট পপুলেশন সেম হয়। যেমন আমি যদি বলি যে তোমাদের মেডিবির পপুলেশন সাইজটা স্মল, মানে অন্যান্য স্টাডির তুলনায় ধরতে গেলে পপুলেশন সাইজটাই স্মল, সেই ক্ষেত্রে স্যাম্পল পপুলেশন আর টার্গেট পপুলেশনটা সেম রাখা যায়। আর টার্গেট পপুলেশন লার্জ, ইনঅ্যাক্সেসিবল আর আনএভেলেবল হলে তখন হচ্ছে স্যাম্পলটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এখন পপুলেশন আর স্যাম্পল বুঝতে গেলে এটা খুব কমন একটা এক্সাম্পল, যেটা হচ্ছে ভাত রান্নার সময় যারা হলো গিয়ে ভাত রাঁধে রেগুলার, তারা একটা জিনিস করে, সেটা হচ্ছে ভাতটা হলো কিনা সেটা কয়েকটা চাল উঠায়, তারপর হচ্ছে টিপে দেখে এবং সেখান থেকে বুঝে যায় যে হাঁড়িতে সব চাল সিদ্ধ হয়েছে কিনা। এখানে টোটাল হাঁড়ির যতটুকু ভাত পপুলেশন অফ ইন্টারেস্ট, হ্যাঁ, আর যতটুকু তুলে টিপে দেখা হলো যে চালটা সিদ্ধ হয়েছে কিনা সেটা হচ্ছে স্যাম্পল। এই ছবিটা মাথায় রাখলে পপুলেশন আর স্যাম্পলের সম্পর্কটা হচ্ছে সবসময় মাথায় গেঁথে যাবে। সবসময় বলে যে দেখবা অনেক সময় কথায় বলে যে আমি কি আর কম জানি, এক ভাত দেখলেই বুঝি যে হাঁড়িতে কি অবস্থা, একটা চাল টিপে বুঝি যে হাঁড়িতে কি অবস্থা। এটা আসলে যেটা বুঝায় যে স্যাম্পল কতটুকু কম নিয়ে পপুলেশন সম্পর্কে সেই ইনফারেন্স ড্র করতে পারে। হ্যাঁ, এটা ধরা হয় যে একজন মানুষ তার মানে খুবই জ্ঞানী, খুবই বিচক্ষণতার পরিচয় হিসেবে এটা বলা হয়। বায়োস্ট্যাটিস্টিক্সেও এমন, যে যত যেটা বলা যায় যে যত এখানে সূক্ষ্মভাবে আসলে স্যাম্পলটা ড্র করা যাবে, এটা যত সুন্দর হবে স্টাডির রিপ্রেজেন্টেটিভনেস তত বাড়বে। আচ্ছা,
sample mean is not true mean but might be very close. blood pressure হচ্ছে 120-80 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে স্যাম্পল মিনের কথা কিন্তু আমরা বলি। এখন যে প্রত্যেকের ব্লাড প্রেশার মাপা হলো এর কাছাকাছি কিছু একটা আসবে, অর্থাৎ স্যাম্পল এখানে ট্রু মিনের কাছাকাছি থাকবে। আচ্ছা, ক্লোজনেস ডিপেন্ডস অন স্যাম্পল সাইজ। আর যত Yes, ma'am. স্যাম্পল মিন ইজ নট ট্রু মিন, অর্থাৎ স্যাম্পল মিনটাই যে পপুলেশনের সত্যিকারের মিন তা না, কিন্তু খুবই ক্লোজ থাকে। এটা পরবর্তীতে মানে আস্তে আস্তে স্ট্যাটিস্টিক্স এর ভাষাগুলোতে যখন আমরা ঢুকবো তখন, বা হয়তো তোমরা অলরেডি দেখেছো বইয়ের মধ্যে একটা কথা লেখা থাকে যে এই জিনিসটার হচ্ছে পরিমাপটা হচ্ছে এত প্লাস মাইনাস 2SD বা প্লাস মাইনাস 1SD, এরকম একটা কথা তোমরা অলরেডি অনেক জায়গায় পেয়েছো। হ্যাঁ, তো এই কথাটার মানে হচ্ছে যে স্যাম্পলের থেকে যে মিনটা নেওয়া হয়েছে সেই মিনটা 5 প্লাস মাইনাস 2SD, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু 2, এতটুকুর স্কেলের মধ্যে এটা ঘোরাফেরা করবে। হ্যাঁ, এইটাই এই লাস্টে যে বাট মাইট বি ভেরি ক্লোজ সেই কথাটাকে মিন করে। এবং এই কারণে আমরা সাধারণত রেঞ্জ ব্যবহার করি। ঠিক আছে, এটা আসলে আরো পরে যখন স্ট্যাটিস্টিক্স এর ভাষাগুলো আসবে তখন তোমরা এই কথাটা আরো বুঝতে পারবা। আর ক্লোজনেসটা ডিপেন্ড করে স্যাম্পল সাইজ, অর্থাৎ স্যাম্পল মিনটা কতটুকু পপুলেশন মিনের কাছাকাছি যাবে সেটা নির্ভর করবে স্যাম্পল সাইজের উপরে। যেমন পপুলেশন যদি বড় হয় তাহলে স্যাম্পল সাইজটা আমাকে সেই অনুযায়ী বাড়াতে হবে। আমি যদি খুব বড় পপুলেশন থেকে ছোট্ট একটা স্যাম্পল নিয়ে কাজ করি তাহলে দেখা যাবে যে মিনটা ট্রু মিনের কাছাকাছি যাবে না। হ্যাঁ, সেটা থেকে অনেক দূরে চলে যাবে। আবার ছোট পপুলেশন থেকেও যদি অনেক বেশি বিশাল একটা স্যাম্পল নেই তাহলেও কিন্তু ট্রু মিনের কাছাকাছি যাবে না। স্যাম্পলিং ইউনিট হচ্ছে পপুলেশনের থেকে যত মানে স্যাম্পল যে নিলাম সেটার প্রত্যেকটা মেম্বার হচ্ছে স্যাম্পলিং ইউনিট বা এভরি মেম্বার অফ আ স্যাম্পল। স্যাম্পলিং ফ্রেম অর সোর্স লিস্টটা হচ্ছে লিস্ট অফ অল স্যাম্পলিং ইউনিটস অফ দ্য পপুলেশন। এটা কিরকম, যেমন আমি বললাম যে ঠিক আছে মেডিবিট তো হচ্ছে এত বেশি সদস্য, আমি এদের প্রত্যেকটা পারবো না, আমি হচ্ছে এদের মধ্যে থেকে একটা স্যাম্পল ড্র করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে তোমাদের সবার যেই নাম আছে সেইটা হচ্ছে একটা স্যাম্পলিং ফ্রেম। প্যারামিটার এই কথাটাও তোমরা প্রায়ই পাবা, মেডিসিনের বইয়ে পাবা, সার্জারি বইয়ে পাবা, পাবলিক হেলথের বইটার মধ্যে তো পাবাই। প্যারামিটারটা হচ্ছে a quantity or numerical characteristic such as the mean, proportion or variance of a population. যেমন আমি যদি বলি যে এভারেজ হাইট অফ বাংলাদেশি ফিমেল, হ্যাঁ, তাহলে সেইটা হচ্ছে তাদের প্যারামিটার। হ্যাঁ, বা আমাদের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 72 ইয়ার্স, তাহলে এটা হচ্ছে একটা প্যারামিটার, এই পপুলেশনের একটা প্যারামিটার। এখন statistics is the numerical characteristics of a sample and estimation of the parameter from statistics is the job. অর্থাৎ একটা পপুলেশনের প্যারামিটারটাকে বের করাটাই কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স এর কাজ। Observational units or elementary units, an object or person on which outcome variable is measured. Sampling unit and elementary unit are sometimes identical but sometimes different. অর্থাৎ আমরা মানে স্যাম্পলিং ইউনিট যাদেরকে নিচ্ছি অনেকটা সেরকমই হচ্ছে এলিমেন্টারি ইউনিটটা, কিছু কিছু জায়গায় এটা ডিফারেন্ট থাকে। প্রত্যেক অবজেক্ট আর পার্সন যাদের উপরে আমি যাদের থেকে হচ্ছে আউটকাম ভ্যারিয়েবলটা মেজার করব তারাই হচ্ছে অবজারভেশনাল ইউনিট আর এলিমেন্টারি ইউনিটস। যেমন আমি যে বিষয়টা এটা বোঝা যায় নাই। আচ্ছা, এটা বলছি, এক্সাম্পলটা বলি। সেটা হচ্ছে যেরকম বললাম যে অল ফ্যাব্রিক মাস্ক অ্যাভেলেবল ইন বাংলাদেশি মার্কেট। হ্যাঁ, এখানে প্রতিটা ফ্যাব্রিক মাস্ক যেটা আমি স্যাম্পল হিসেবে নিচ্ছি সেগুলাই কিন্তু এক একটা অবজারভেশনাল ইউনিট। এবার বুঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমি যদি বলি যে অল মাস্ক, এবং আমি সেটার মধ্যে সার্জিক্যাল মাস্কও নিব, ডিসপোজেবল মাস্কটাও নিব, ফ্যাব্রিক মাস্কও নিব, ওয়াশেবল মাস্কও নিব। এবার দুই ধরনের মাস্ক নিয়ে আমি যদি কম্পেয়ার করি
তাহলে এর মধ্যে হলো মানে দুই টাইপের অবজারভেশনাল ইউনিট আসলো। হ্যাঁ, স্যাম্পলিং ইউনিট কিন্তু এখানে একই, যে সব মাস, কিন্তু অবজারভেশনাল ইউনিট হলো দুই রকমের, একটা ডিসপোজেবল, একটা নন ডিসপোজেবল মাস। এবার ক্লিয়ার Yes, ma'am. হচ্ছে? যেমন আমি বলি, যদি বলি মেডিবির সব স্টুডেন্টকে নিয়ে আমি একটা স্টাডি করতেছি, হ্যাঁ, তাহলে হচ্ছে মেডিবির সব স্টুডেন্টের মধ্যে যতজনকে স্যাম্পল নিয়েছি প্রত্যেকজন হবে এক একটা স্যাম্পলিং ইউনিট। এখন সেই স্টাডির মধ্যে যখন বলতেছি যে মেল এত, ফিমেল এত, হ্যাঁ, তখন আলাদা করে মেল একটা অবজারভেশনাল ইউনিট, ফিমেল একটা অবজারভেশনাল ইউনিট। বা আমি যদি বলি যে ফেজ 1 এর এতজন, ফেজ 2 এর এতজন, ফেজ 3 এর এতজন, ফেজ 4 এর এতজন, তাহলে ওই প্রতিটা ফেজের এক একটা অবজারভেশনাল ইউনিট। ক্লিয়ার হলো এবার? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, এইবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক আসি, সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। হ্যাঁ, ভ্যারিয়েবলস কথাটা প্রায়ই আসবে, মানে বিভিন্ন স্টাডির মধ্যে আসবে, আর এটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। ভ্যারিয়েবলসটা কি আসলে? সেটা হচ্ছে এইটা একটা অবজেক্ট ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টি দ্যাট ক্যান হ্যাভ ডিফারেন্ট ভ্যালুস ইন ডিফারেন্ট প্লেসেস, পারসনস অর থিংস। হ্যাঁ, এইটা হলো গিয়ে সংজ্ঞাটা। আর সোজাভাবে মনে রাখতে গেলে যে যেটা ভ্যারি করে এটাই ভ্যারিয়েবল। যেমন আমাদের কি কি বিষয়ে ভ্যারি করতে পারে, প্রথমে যেটা বললাম যে পপুলেশন বলতে কিন্তু আমরা হিউম্যান বিংটাই কমনলি চিন্তায় আসে, বা অন্যান্য ইনঅ্যানিমেট অবজেক্ট বা অ্যানিমেল, সেগুলো বললাম যে পপুলেশনের মধ্যে আসে। এখন পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি গুলা চেঞ্জ হয় সেগুলাই ভ্যারিয়েবল। আরেকভাবে এটা ডিফাইন করা যায়, simply measurable characteristic with such as people and varies, এগুলাই হচ্ছে ভ্যারিয়েবল। আর simply measurable characteristics or attributes of an individual that varies। যেমন যদি বলি, যেমন ব্লাড প্রেশার, এটা একটা ভ্যারিয়েবল। এজ, এইটা একটা পার্সনের একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, বডি ওয়েট, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা পার্সনের একটা ক্যারেক্টারিস্টিক্স বলা যায়, এগুলা ভ্যারি করে। হ্যাঁ, বা আমি বললাম পালস, রেসপিরেটরি রেট, হাইট, নিউট্রিশনাল স্ট্যাটাস, সোশিও ইকোনমিক কন্ডিশন, এগুলা সবই ভ্যারিয়েবল। ঠিক আছে, ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা মাথায় রাখাটা খুবই দরকার, কারণ পরবর্তীতে এটার থেকে আরো অনেক কিছু আসবে। ভ্যারিয়েবলসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেটার এক্সপ্রেশন অনুযায়ী, আরেকটা হচ্ছে কজাল রিলেশনশিপ উইথ ইচ আদার, এটা অনুযায়ী। বেসড অন এক্সপ্রেশন ভ্যারিয়েবলস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলস আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ অর ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। এখন নাম থেকে বোঝা যায় যে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল যেটা, সেটা হচ্ছে মেজার করা যাবে, যেটাকে একটা মানে যেটাকে মেজার করা যায় নিউমেরিক্যালি, যেটাকে প্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলস। যেমন হার্ট রেট, হাইট, ওয়েট, এজ, সাইজ অফ টিউমার, ভলিউম অফ আ ডোজ। হার্ট রেটকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, যে 72 বিট পার মিনিট। হ্যাঁ, হাইট কি কিভাবে এক্সপ্রেস করা যায়, একটা নাম্বার দিয়ে, 5 ফিট, হ্যাঁ, 4 ফিট 8 ইঞ্চি, 5 ফিট 10 ইঞ্চি। হ্যাঁ, ওয়েট 40 কেজি, 78 কেজি। হ্যাঁ, এজ 40 ইয়ার্স, 50 ইয়ার্স, এরকম। সাইজ অফ আ টিউমার 3 into 4 into 4 centimeter, centimeter cube. হ্যাঁ, ভলিউম অফ এ ডোজ 1 ml, 2 ml, এরকম। আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ অর ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, এগুলাকে নাম্বার দিয়ে প্রেজেন্ট করা যায় না, এগুলা হচ্ছে ক্যাটাগরি দিয়ে প্রেজেন্ট করা যায়। যেমন জেন্ডার, মেল ফিমেল, রেস, আফ্রো আমেরিকান, এশিয়ান, হ্যাঁ, ক্যারিবিয়ান, এরকম রেস। ড্রাগ নেম, যদি বলি যে হ্যাঁ অ্যান্টিবায়োটিকের মধ্যে এই অ্যান্টিবায়োটিক, এরকম নাম। ডিজিজ স্ট্যাটাস, ডায়াবেটিক, হাইপারটেনসিভ, হ্যাঁ, এরকম। শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা,
আর বেসড অন রিলেশনশিপ উইথ ইচ আদার, এটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারমিডিয়েট আর কনফাউন্ডিং ভ্যারিয়েবল। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে বেসিক্যালি আমরা যেই ভ্যারিয়েবল গুলা পপুলেশনের মধ্যে থাকবে এবং রিসার্চার হচ্ছে ওই ভ্যারিয়েবল গুলা অন্য কোনোটার কজ হিসেবে কাজ করে কিনা সেটা দেখবে। যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা, সেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কারণে হচ্ছে কিনা সেটা দেখার জন্য স্টাডিটা করা। এগুলোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেমন মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে যেখানে কজ, এক্সপোজার, ইনপুট, প্রেডিক্টর, রিস্ক ফ্যাক্টর, স্টিমুলাস, এগুলার নামেও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলাকে বলা হয়। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে variable that are influenced by alteration of independent variables, synonymous with outcome, output, effect, response. যেমন আমি যদি বলি সল্ট ইনটেক থেকে হাইপারটেনশন হয়, হ্যাঁ, এইখানে সল্ট ইনটেক হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে আমি দেখতে চাচ্ছি যে সল্ট ইনটেক থেকে হাইপারটেনশন হয় কিনা। সেই স্টাডিতে সল্ট ইনটেক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর হাইপারটেনশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সল্ট ইনটেকের পরিমাণের উপর হাইপারটেনশন হবে কি হবে না ডিপেন্ড করতেছে। সো হাইপারটেনশন এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওবেসিটি থেকে ডায়াবেটিস মেলাইটাস হয় কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। তাহলে ওবেসিটি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ ডায়াবেটিস মেলাইটাস থেকে ওবেসিটি হয় না, ওবেসিটি থেকে ডায়াবেটিস মেলাইটাস হয়। তাহলে ওবেসিটি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ও একাই নিজেই আছে, সে কোনো একটা কজ তৈরি করতে পারে, সেটা কি ডায়াবেটিস। এখন ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওবেসিটি থাকলে সে হবে নাইলে হবে না। হ্যাঁ, এভাবে করে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের সম্পর্কটা মনে রাখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা, সেটা থাকলে পরে বা সেটা বেশি কম বেশি হলে পরে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ঘটবে। এবং এক স্টাডিতে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আরেকটাতে কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে, এটা ইন্টারচেঞ্জ হতে পারে। ঠিক আছে, অত কমপ্লিকেশনের মধ্যে আজকে যাব না, আজকে বেসটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটুকু দিলাম যে সল্ট ইনটেক থেকে হাইপারটেনশন, এখানে সল্ট ইনটেক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, হাইপারটেনশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আরেকটা আছে ইন্টারভেনিং ভ্যারিয়েবল। ইন্টারভেনিং ভ্যারিয়েবল বা ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলটা হচ্ছে third set of variable through which independent variable affects the dependent variable. সেটা কি রকম? সল্ট ইনটেক থেকে এমআই, এটা সরাসরি হচ্ছে না, এক্সেসিভ সল্ট ইনটেক থেকে হাইপারটেনশন হচ্ছে, হাইপারটেনশন হয়ে এমআই হচ্ছে। অর্থাৎ সল্ট ইনটেক থেকে ডিরেক্টলি এমআই না হয়ে এই সেট অফ ভ্যারিয়েবলের হেল্প নিল। হ্যাঁ, এই যে ভ্যারিয়েবলটা এরকম হেল্প করে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হওয়ার জন্য, সেটা হচ্ছে ইন্টারভেনিং অর ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল। পরিষ্কার শোনা যাচ্ছে? মানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। জি ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম এটা আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যেই ভ্যারিয়েবলটা রিসার্চার হিসেবে আমি নিচ্ছি যে এই ভ্যারিয়েবলটা আমার কোনো একটা কিছু ঘটাইতে পারে। হ্যাঁ, আমি রিসার্চ করতে চাইলাম যে অ্যানিমিয়া থেকে, আচ্ছা এটা না, আমি রিসার্চ করতে চাইলাম যে ওবেসিটি থেকে ডায়াবেটিস মেলাইটাস হয় কিনা। হ্যাঁ, অর্থাৎ ওবেসিটিটা একটা ভ্যারিয়েবল, সেইটা মানে চেঞ্জ হইলে তখন ওইটা ইনফ্লুয়েন্স করে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে, সেইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বা স্মোকিং থেকে লাং ক্যান্সার হয় কিনা সেটা দেখতে চাচ্ছি। এখানে স্মোকিংটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, লাং ক্যান্সার করার ক্ষেত্রে কজ হইতে পারে বা রিস্ক ফ্যাক্টর হইতে পারে। এইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্মোকিংটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, অর্থাৎ যে ভ্যারিয়েবল চেঞ্জ হওয়ার কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলটা চেঞ্জ হওয়ার জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ঘটবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হ্যাঁ, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে variable that are influenced by alteration of
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, অর্থাৎ যেটা আউটকাম ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল হচ্ছে যেই ভ্যারিয়েবলটা একটা থার্ড সেট অফ ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আসে। কনফাউন্ডিং ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুই ধরনের ভ্যারিয়েবলের সাথে তার সম্পর্ক থাকতে পারে এবং সেটা স্টাডি রেজাল্টকে ডিস্টর্ব করে। আইদার সেটা অ্যাসোসিয়েশন আছে কিন্তু দেখায় যে নাই, অথবা অ্যাসোসিয়েশন নাই দেখায় যে আছে। হ্যাঁ, যেমন ডায়াবেটিস মেলাইটাস থেকে একটা স্টাডিতে পাওয়া গেল যে ডিমেনশিয়া হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এজ এখানে একটা ফ্যাক্টর যেটা নিজে ডায়াবেটিস মেলাইটাসও করতে পারে, ডিমেনশিয়াও করতে পারে। এজ কে এখানে বলা হবে একটা কনফাউন্ডিং ভ্যারিয়েবল। হ্যাঁ, এখানে কিন্তু বিষয়টা এরকম না যে ডায়াবেটিস মেলাইটাস থেকে একটা মানুষ এজেড হয়ে যায় তারপর ডিমেনশিয়া হয়, ফিউচার উপরেই প্রভাব ফেলে। 40 ইয়ার্স এর উপরে গিয়ে ডায়াবেটিস এর রিস্ক বেড়ে যায়, 60 ইয়ার্স এর পরে গেলে ডিমেনশিয়া। ধরা গেল আমি স্টাডিতে 50 জন ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট নিছি যাদের ডিমেনশিয়া হয়েছে, তাদের আবার এজটাও ছিল 60 এর উপরে। ডায়াবেটিস মেলাইটাস হওয়ারও চান্স বেশি, ডিমেনশিয়া হওয়ারও চান্স বেশি, ডিমেনশিয়া হয়েছে কিনা। এখানে এজটাও একটা ফ্যাক্টর। এই ধরনের ক্ষেত্রে এই ধরনের কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় কনফাউন্ডিং ভ্যারিয়েবল। আচ্ছা, এই স্লাইডটা আমি আবার বলি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যেই ভ্যারিয়েবল গুলার চেঞ্জের কারণে, মডিফিকেশনের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আসে। যেমন সল্ট ইনটেক এক্সেসিভ হইলো, এই যে সল্ট ইনটেকের মডিফিকেশন হইলো, এক্সেসিভ হইলো, সেখান থেকে হাইপারটেনশন হইলো। হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, প্রেডিক্টর বা কজ। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের কারণে যে ভ্যারিয়েবলটা আসে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেমন সল্ট ইনটেক এক্সেসিভ হলো হাইপারটেনশন, এখানে হাইপারটেনশনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল হচ্ছে কিছু ভ্যারিয়েবল থাকে যারা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থেকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কজেশনটা ঘটায়। হ্যাঁ, একটা ব্রিজ হিসেবে কাজ করে। যেমন এক্সেসিভ সল্ট ইনটেক থেকে হাইপারটেনশন হলো, হাইপারটেনশন হয়ে হার্টের ওয়ালে চেঞ্জ হয়ে এমআই হলো। এইটা হচ্ছে বা ভাস্কুলারিটিতে চেঞ্জ হয়ে এমআই হলো। এখানে হাইপারটেনশন হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল। আবার কনফাউন্ডিং ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা থার্ড সেট অফ ভ্যারিয়েবল যেটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুই ধরনের ভ্যারিয়েবলের সাথে ভ্যারিয়েবলকে সে এফেক্ট করতে পারে এবং একটা স্পুরিয়াস মানে হচ্ছে যেটা সত্য না এরকম একটা রেজাল্ট দিবে। হ্যাঁ, বা ফলস একটা রেজাল্ট দিয়ে। যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস রোগীদের ক্ষেত্রে ডিমেনশিয়া হচ্ছে এই স্টাডিতে দেখা গেল যে এজটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, দেখা গেল এজ যদি সবারই 50 ইয়ার্স অ্যাবভ বা 60 ইয়ার্স অ্যাবভ হয় তাদের ডায়াবেটিসের রিস্ক বেশি, ডিমেনশিয়ার রিস্ক বেশি। তো তাদের কি ডায়াবেটিসের জন্য ডিমেনশিয়া হচ্ছে না এজেড হওয়ার কারণে ডিমেনশিয়া হচ্ছে সেটা বোঝা যাবে না। হ্যাঁ, এখানে এজটা হচ্ছে একটা কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এর মধ্যে যার যেটা প্রশ্ন আসবে, কারণ এই জায়গাটাতে অনেকেরই খটকা থেকে যায়, এটা তোমরা লিখে রাখতে পারো। আমি এরপরে হচ্ছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এরপরে হচ্ছে ডাটা। আমরা স্ট্যাটিস্টিক্সে যে র ম্যাটেরিয়ালটা কালেক্ট করি সেটা হচ্ছে ডাটা। May be defined as figures result from the process of counting or from taking a measurement. যেমন হচ্ছে একটা নির্দিষ্ট পপুলেশন থেকে একটা স্যাম্পল নিলাম, সেই স্যাম্পলের প্রত্যেকের আমি বয়স, উচ্চতা, ওজন, তাদের কে কি করে, অকুপেশন, তাদের রিলিজিয়ন, তাদের হচ্ছে এডুকেশনাল স্ট্যাটাস, তাদের মান্থলি ইনকাম, ফ্যামিলি মেম্বারের নাম্বার, তাদের প্রতিদিনকার কার্বোহাইড্রেট ইনটেক, তাদের ডায়াবেটিক স্ট্যাটাস, এগুলো লিখে রাখলাম। এই ইন্ডিভিজুয়াল প্রতিটা তথ্যই হচ্ছে ডাটা। হ্যাঁ, সেগুলোকে যখন আমি মেজারমেন্টটা লিখে রাখছি সেটা হচ্ছে ডাটা। যেমন হাইট, এটা হচ্ছে ভ্যারিয়েবল। আমি যখন লিখে রাখতেছি যে প্রথম রেসপন্ডেন্ট তার হাইট হচ্ছে 5 ফিট, এটা তখন এই 5 ফিট টুকু হচ্ছে একটা ডাটা। সেকেন্ড রেসপন্ডেন্ট তার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, তাহলে সেটা হচ্ছে একটা ডাটা। ঠিক আছে, যেমন এক্সাম্পল ওয়েট অফ পেশেন্ট, নাম্বার অফ পেশেন্টস ইন হসপিটাল। আচ্ছা, এইটা হচ্ছে ভ্যারিয়েবলের সাথে ডাটা সম্পর্ক।
যে রেসপন্ডেন্টের ব্লাড প্রেশার, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা ভ্যারি করে একটা ক্যারেক্টারিস্টিক্স। আর ডাটা কি 120 মিলিমিটার মার্কার, এটা সিস্টোলিক ব্লাড প্রেশারটা। বা যখন লিখলাম যে তাই সে দেখা গেল 140/90 মিলিমিটার মার্কারি তার ব্লাড প্রেশার, তখন তাকে লিখছে হাইপারটেনসিভ। অথবা পাওয়া গেল যে তার ব্লাড প্রেশার হচ্ছে 80/50 মিলিমিটার অফ মার্কারি, তখন সে হচ্ছে হাইপো। এগুলো হচ্ছে ডাটা। হ্যাঁ, অর্থাৎ ভ্যারিয়েবলের স্টেটটা যখন আমি রেকর্ড করলাম সেটা হচ্ছে ডাটা। আচ্ছা, এজ, এজের মধ্যে যেমন 40 ইয়ার, 50 ইয়ার, 60 ইয়ার, 10 ইয়ার। তারপর চাইল্ড, চাইল্ড বলতে আমি বুঝবো যে আপ টু 18 ইয়ার্স ওল্ড, অ্যাবাভ 60 ইয়ার্স। ইয়াং বা অ্যাডোলেসেন্ট লিখলাম, অর্থাৎ 11 ইয়ার্স, 19 ইয়ার্স এরকম। বডি ওয়েট, বডি ওয়েটে মানে 70 কেজি। ওভারওয়েট অর্থাৎ তার বিএমআই দেখা গেল যে মোর দ্যান 25। আন্ডারওয়েট বিএমআই দেখা গেল লেস দ্যান 17। আচ্ছা, ডাটার টাইপটা কিরকম? ডাটার টাইপটা এভাবে করা হয়। এইটা একটা ক্লাসিফিকেশন ডাটার, কোয়ালিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটা। আজকে ডাটার এই টাইপটাই দেখালাম, এছাড়াও আরো টাইপ আছে, সেকেন্ডারি ডাটা, প্রাইমারি ডাটা, ওইটা পরে আমরা যখন ডাটা প্রেজেন্টেশনের কথা বলবো সেই সময় কিছুটা লাগতে পারে, তবে এইটা বেশি লাগবে। হ্যাঁ, কোয়ালিটেটিভ ডাটা কি কি, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনালটা হচ্ছে এটা কোনো একটা নাম দিয়ে এক্সপ্রেস করা যাবে, অর্থাৎ একটা ক্যাটাগরি দিয়ে এক্সপ্রেস করা যাবে। যেমন রেস, এই যে যেটা বললাম যে এশিয়ান, আফ্রো ক্যারিবিয়ান, হ্যাঁ, এগুলা হচ্ছে একটা বুঝাই যাচ্ছে যে এগুলা একটা নাম দিয়ে বা ক্যাটাগরি দিয়ে। জেন্ডার, মেল ফিমেল, এগুলো হচ্ছে নমিনাল ডাটা। আর অর্ডিনাল ডাটা হচ্ছে যেটা অর্ডার অনুযায়ী র্যাঙ্ক করা যায়। নমিনাল ডাটাকে কিন্তু র্যাঙ্ক করা যায় না। হ্যাঁ, জেন্ডারের মধ্যে মেল ফিমেল, এখানে কোনো ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক নাই, কিন্তু অর্ডিনাল ডাটা হচ্ছে র্যাঙ্ক করা যায়। যেমন এজের মধ্যে যেটা বললাম যে চাইল্ড, ওল্ডার, ইয়াঙ্গার, র্যাঙ্ক করা যাবে। লাইকলিহুড অফ পার্টিসিপেশন ইন আ ট্রায়াল, যেমন এখানে বলা যাবে যে মাইল্ডলি ভলান্টিয়ার বা নট ভলান্টিয়ার বা মডারেটলি ভলান্টিয়ার, এরকম। নট ইন্টারেস্টেড, ভেরি ইন্টারেস্টেড, নট ভেরি ইন্টারেস্টেড, এরকম বলা যায়। হ্যাঁ, এই র্যাঙ্কিং গুলা হচ্ছে অর্ডিনাল ডাটা। ইনকাম গ্রুপ, যেমন আমরা বলি লো সোশিও ইকোনমিক গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ, তারপরে আছে হাই ইনকাম গ্রুপ, এরকম অর্ডারে ভাগ করা যায়। আচ্ছা, এটা হলো কোয়ালিটেটিভ ডাটার দুইটা পার্ট। আর কোয়ান্টিটেটিভ ডাটা যেটা, সেটা হচ্ছে নাম্বার দিয়ে এক্সপ্রেস করা যায়। এই কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে একটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিটটা হচ্ছে কোনো ফ্র্যাকশনে এক্সপ্রেস করা যায় না। যেমন নাম্বার অফ চিলড্রেন ইন ওপিডি, এটা সবসময় পুরা সংখ্যায় বলতে হবে। যেমন একদিনে ওপিডিতে হয়তো 50 চিলড্রেন আসলো, এটা কিন্তু কখনোই 50.5 হওয়া সম্ভব না। যেমন হচ্ছে ওয়েট, বডি ওয়েট কিন্তু 37.5 কেজি এটা হতে পারে, 40.8 কেজি এটা হতে পারে, হ্যাঁ, 50.6 কেজি এরকমটা হতে পারে। আচ্ছা, এরপরে যে দুইটা জিনিস আছে, ইন্টারভাল আর রেশিও, এইটা পরে আসবে, এটা নিয়ে আসলে এই মুহূর্তে তোমাদের খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নাই, এটা হচ্ছে সফটওয়্যারের ভাষা। এখন তাহলে আমি কোশ্চেন গুলো শুনি। কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে যেখানে যেই ডাটাটা নাম্বার দিয়ে এক্সপ্রেস হবে। হ্যাঁ, যেটা নিউমেরিক্যাল, মানে কোয়ান্টিটেটিভ মানে কি, যেটাকে মাপা যায়, কোয়ান্টিটি। কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে যখনই আমরা নিউমেরিক্যাল ডাটা নিচ্ছি কোনোটা, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। এটা কি ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এখন কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। হ্যাঁ, ডিসক্রিটটা কিরকম, সেটা হচ্ছে প্রত্যেকটা মানে নাম্বার এখানে আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল এক একটা নাম্বার। যেমন আমি যদি বলি যে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, তাহলে কিন্তু সেখানে আমরা বলতে পারবো না যে 4.5 মেম্বার্স ইন দ্য ফ্যামিলি, এটা কি বলা সম্ভব?
এটা কি সম্ভব নাকি এটা সম্ভব? অবশ্যই 4 মেম্বারসটা। হ্যাঁ, এখন এইগুলা হচ্ছে ডিসক্রিট, অর্থাৎ এই যে 4 মানে প্রত্যেকটা এখানে ডিসক্রিট মানে কি আলাদা আলাদা, প্রত্যেকটা এখানে আলাদা আলাদা এক একটা ইন্ডিভিজুয়ালের হিসাব, সেটা হচ্ছে ডিসক্রিট ডাটা। হ্যাঁ, যেমন আমি যদি যেমন হচ্ছে বলি যে নাম্বার অফ পেশেন্টস ইন আ হসপিটাল আমার আউটপেশেন্ট ডিপার্টমেন্টে প্রতিদিন কয়জন করে পেশেন্ট আসে, তাহলে আমি কিন্তু এইটা বলতে পারবো না যে একদিনের হিসাবে যে 2.5 জন পেশেন্ট আসছে। হ্যাঁ, হয় 2 জন হবে বা 3 জন হবে। হ্যাঁ, বা হচ্ছে আমি এটাও বলতে পারবো না যে 10.5 জন 10.6 পেশেন্টস ডেইলি, এটাও কিন্তু সম্ভব না, কারণ এটা তো এক একজন হিউম্যান বিইং এর হিসাব। এটা 10.6 হবে না, এটা ফ্র্যাকশন হতে পারবে না, সেটা হচ্ছে ডিসক্রিট কোয়ান্টিটেটিভ ডাটা। হ্যাঁ, আচ্ছা, এই ডিসক্রিট ডাটা এবং কন্টিনিউয়াস ডাটাটা বোঝা দরকার এটার জন্য যে যখন আমরা মিন এক্সপ্রেস করি তখন হচ্ছে যে এই ডাটাটা কি ডিসক্রিট নাকি হচ্ছে কন্টিনিউয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। ডিসক্রিট ডাটার ক্ষেত্রে মিনটা হচ্ছে যে মিন দিয়ে এক্সপ্রেস করা, কিন্তু এটার ক্ষেত্রে আরো ভালো এক্সপ্রেস করা যায় হচ্ছে রেঞ্জ দিয়ে। হ্যাঁ, এটা যখন আমরা পরবর্তীতে হলো কি স্ট্যাটিস্টিক্যাল মেথড গুলোর মধ্যে যাব তখন এই ডিসক্রিট আর কন্টিনিউয়াসটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যেমন এই যে যেটা বললাম যে ফ্যামিলি মেম্বারদের হিসাব, এটা আমার সব সময় হচ্ছে টোটাল একটা নাম্বার হবে, এটা কখনো ফ্র্যাকশনের নাম্বার হবে না। যদি ফ্র্যাকশনের নাম্বার আসে তাহলে বুঝতে হবে যে আমি যে মেথডে যাচ্ছি সেটা ভুল। আপাতত এটুকু মনে রাখো। আর কন্টিনিউয়াস ডাটা হচ্ছে যেটা ফ্র্যাকশন করা যায়, যেটা ফ্র্যাকশনে এক্সপ্রেস করা যায়, যেমন কি হাইটের ক্ষেত্রে কিন্তু 5.5 ইঞ্চি। হ্যাঁ, তারপরে হলো গিয়ে যে 132.3 সেন্টিমিটার, এটা বলা কিন্তু সম্ভব। ওয়েটের ক্ষেত্রেও এটা বলা সম্ভব যে 30.7 কেজি। ক্লিয়ার? এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা, অর্থাৎ এইটা হলো গিয়ে সব রকমের নাম্বারে এটা যাবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। আচ্ছা, ওপিডি হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, মানে আমরা যেটাকে আউটডোর বুঝাই। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ ডাটা তো একবার বললাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্য লিমিটস মিন প্লাস মাইনাস 3 টাইমস বলতে কি বোঝায় একটু যদি বলতেন, মিনের জায়গাটা আরেকবার। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বিষয়টা পরে আসবে, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আজকে হঠাৎ করে বললে এটা মাথায় থাকবে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই যে আমরা, তাও একবার একটু সংক্ষেপে বলি, পপুলেশন থেকে আমরা যখন স্যাম্পলটা ড্র করি তখন সব ক্ষেত্রেই একটা চান্স থেকে যায় যে আমি যে স্যাম্পলটা ড্র করছি সেইটার থেকে যেই ডাটা মানে যে মিনটা আমি ড্র করব ওই মিনটা পপুলেশনের ট্রু মিন নাই হতে পারে। এখন এটা যে ট্রু মিন না সেইটা মাথায় রেখেই আমরা রেজাল্টটাকে এক্সপ্রেস করি, এবং যখন রেজাল্টটা এক্সপ্রেস করি তখন আমরা বলে দিই যে মিন থেকে এটা প্লাস মাইনাস 3 এসডি দূরে কাছে দূরে যাইতে পারে। সেটা কিরকম, কারণ আমি যদি বলি যে মেডিবির যত স্টুডেন্ট আছে তারা হলো গিয়ে তাদের বয়স হচ্ছে 22 ইয়ার্স প্লাস মাইনাস +-2 এসডি, এসডি এর মান এখানে 1। হ্যাঁ, তাহলে বুঝাবে মেডিবি যত স্টুডেন্ট আছে তাদের বয়স হচ্ছে 20 থেকে 24 এর মধ্যে।
ঠিক আছে, অর্থাৎ আমি যে স্যাম্পল নিচ্ছি সেখান থেকে মিন আসছে 22 বছর, সেইটার ±2 SD। হ্যাঁ, এইটা বললে অ্যাকচুয়ালি যে পপুলেশন মিনটা সেই রেঞ্জটাকে আমি কভার করতে পারি, কারণ পপুলেশন মিন আসলে 22 না, আমার স্যাম্পলের মিন 22, সেখান থেকে পপুলেশন মিন পিছনে সামনে যেতেই পারে, সেইটাকে এক্সপ্রেস করা হয় ±2 SD দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে কত গুণ করলে আমি ওই মিনের ধারে কাছে যাব সেইটা এক্সপ্রেস করা হয়। এইটা হচ্ছে প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই ভাষাটা। দেখা যাবে যে একটা আর্টিকেল পড়লে লাস্টে এই কথাটা আসবে যে এই জিনিসটা প্লাস মাইনাস এত এসডি। হ্যাঁ, এটা আর্টিকেলের ভাষায় প্রায় পাওয়া যাবে, অর্থাৎ সেখানে আসলে বলা হয়েছে যে আমরা স্যাম্পল ড্র করে যে মিন পাইছি সেটার সাথে পপুলেশন মিনটা এইভাবে সম্পর্কিত। ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, এক্সপ্রেশন বলতে হচ্ছে এখানে সংখ্যায় এক্সপ্রেস করতে পারবো নাকি হচ্ছে আমি কোনো নাম দিয়ে এক্সপ্রেস করতে পারবো, সেইটা হচ্ছে বেসড অন এক্সপ্রেশন। হ্যাঁ, এইভাবে ভাগ করা হয় কিন্তু কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। অর্থাৎ কোয়ালিটেটিভ মানে হচ্ছে সেটা কোয়ালিটির যে ভ্যারিয়েশন সেটা বোঝাচ্ছে, আর কোয়ান্টিটি হচ্ছে নাম্বারের যে ভ্যারিয়েশন বা কোয়ান্টিটির ভ্যারিয়েশন সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, কোয়ালিটেটিভ ডাটাটা হলো গিয়ে, কোয়ালিটেটিভ ডাটাটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। হ্যাঁ, নমিনালটা মানে কোনো একটা নাম দিয়ে যেটা প্রকাশ করা যায়, এখানে কোনো র্যাঙ্ক হয় না, যেমন রেস, রিলিজিয়ান, জেন্ডার, এগুলো হচ্ছে নমিনাল ডাটা। যেমন আমরা কিন্তু কখনো বলতে পারবো না যে এই রেসটা ফার্স্ট র্যাঙ্কে, এই রেসটা সেকেন্ড র্যাঙ্কে। রেস মানে এক একটা নাম দিয়ে সেটা বলতে হবে। জেন্ডার এখানেও বলতে পারবো না যে এটা এটা সেকেন্ড, এটা থার্ড, এটাকে 1 2 3 দিয়ে প্রকাশ করা যায় না, বা ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে নমিনাল। হ্যাঁ, যেমন বললাম যে স্কিন কালার আইদার ফেয়ার অর হচ্ছে যে ব্ল্যাক, সেটার ক্ষেত্রেও হচ্ছে কোনো র্যাঙ্ক দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, এটা শুধুমাত্র একটা নাম হিসেবে বা ক্যাটাগরি হিসেবে থাকবে, সেগুলো হচ্ছে নমিনাল ডাটা। আর অর্ডিনাল ডাটা হচ্ছে যেখানে একটা র্যাঙ্ক অর্ডারে বলা যায়, যেমন কি আমরা বলি না যে টিউমার সাইজ লার্জ, স্মল, বা টিউমার সাইজে যে TNM1, TNM2, বা স্টেজিং এ এটা ফার্স্ট স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, এগুলো হচ্ছে অর্ডিনাল ডাটা। তারপর হলো কি যে এজ গ্রুপ, যে ইয়াং এজ, ওল্ড এজ, চিলড্রেন, এটা হচ্ছে একটা অর্ডিনাল ডাটা। ইনকাম গ্রুপ, লো ইনকাম, মিডল ইনকাম, হাই ইনকাম, এগুলো হচ্ছে অর্ডিনাল ডাটা, যেগুলো হচ্ছে একটা র্যাঙ্ক আকারে প্রকাশ করা যায়। স্যাম্পল পপুলেশন থেকে কিভাবে আমরা একটা এরিয়ার প্রত্যেক মানুষের ধারণা পাবো, বিকজ পার্সন টু পার্সন অনেক কিছু ভ্যারি করে, এটা একটু বুঝে দিলে ভালো। আচ্ছা, এইটা আসলে বিষয়টা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর টার্গেটটাই এইটা, যে আমি টোটাল পপুলেশনের রিপ্রেজেন্ট স্যাম্পল কিভাবে নিব। হ্যাঁ, এই কারণে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স করার আগে হয়তো একটা স্টাডি করার আগে দেখা গেল যে স্টাডিটা করতে হবে 6 মাস, কিন্তু ওটা নিয়ে চিন্তা ভাবনা চলে 1 বছর, কারণ আমার পপুলেশন থেকে যে স্যাম্পল আমি ড্র করব এটা কতটুকু রিপ্রেজেন্টেটিভ হবে, এইটা নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা, বিস্তর গবেষণা, এমনকি সে পপুলেশনের মধ্যেও রিসার্চারদের দিয়ে ঘুরে বেড়াইতে হয়। এখন এটার কিছু হিসাব আছে, যেমন কতটুকু পপুলেশন হলে সেখানে স্যাম্পল সাইজ আমরা কিভাবে বের করব সেইটার সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা পপুলেশন থেকে একটা স্যাম্পল সাইজ ড্র করি। আবার পপুলেশন থেকে স্যাম্পল কিভাবে সিলেক্ট করব সেটারও অনেকগুলা পদ্ধতি আছে। কোনো জায়গায় প্রবাবিলিটি স্যাম্পলিং নিতে হয়, কোনো জায়গায় নন প্রবাবিলিটি স্যাম্পলিং নিতে হয়, কোনো ক্ষেত্রে হচ্ছে কনভিনিয়েন্ট স্যাম্পলিং করা হয়। এটা যখন আমরা স্যাম্পলিং করব, মানে টাইপ অফ স্যাম্পলিং, তারপর কিভাবে আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করি এবং কিভাবে হচ্ছে স্যাম্পলিং ফ্রেম থেকে স্যাম্পলকে সিলেক্ট করি, ওই সময় অনেকটা ক্লিয়ার হবে। আই থিঙ্ক আজকে যদি আমি এটা বলতে যাই তাহলে এটা অনেক বেশি হয়ে যাবে, মানে স্যাম্পলিং যে মেথড, হ্যাঁ, সেটা নিজেই একটা এরকম আধা ঘন্টা 40 মিনিট ধরে আলোচনা করার বিষয়।
সো এটা পরের লেকচারে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, স্যাম্পলিং ইউনিট হচ্ছে একটা স্যাম্পলের প্রত্যেকটা মেম্বারই হচ্ছে স্যাম্পলিং ইউনিট, আর ফ্রেম হচ্ছে এই স্যাম্পলিং ইউনিটের যে লিস্টটা সেটা হচ্ছে একটা ফ্রেম, স্যাম্পলিং ফ্রেম। যেমন আমি যদি বলি যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়া পেশেন্টদের উপরে ভর্তি হওয়া সার্জারি পেশেন্টদের উপর আমি একটা স্টাডি, সেই ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজের সার্জারিতে ভর্তি হওয়া পেশেন্টের যে রেজিস্টার বুকটা আছে সেই রেজিস্টার বুকে সবার নাম আছে যে প্রত্যেকদিন কে কে ভর্তি হচ্ছে, কতজন মানুষ ভর্তি হচ্ছে। এখন সেই রেজিস্টার খাতাটা হচ্ছে এখানে স্যাম্পলিং ফ্রেম, কারণ সেখান থেকে আমি প্রত্যেকটা স্যাম্পলিং ইউনিটের যেই মেম্বারদের যেই হচ্ছে আইডেন্টিফিকেশন সেটা আমি পাবো। হ্যাঁ, এইটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম বা এটা হচ্ছে সোর্স লিস্ট। আবার বললাম যে আমি ঢাকা শহরের 3টা স্কুল থেকে সেই স্কুলের বাচ্চাদের উপর একটা স্টাডি করব, তাহলে সেই স্কুলের বাচ্চাদের যেই খাতাটা আছে তাদের যে অ্যাটেন্ডেন্স লিস্ট বা প্রতি ক্লাসে বাচ্চাদের রেজিস্টার্ড হওয়ার যে লিস্টটা সেইটা হচ্ছে একটা স্যাম্পলিং ফ্রেম। আর আমি বললাম যে মেডিবির যতজন স্টুডেন্ট আছে তাদের উপর একটা স্টাডি হবে, তাহলে এখানে স্যাম্পলিং ইউনিট হচ্ছে তোমার প্রত্যেক মেম্বার, আর ফ্রেম হচ্ছে যে সেই মেম্বারদের যে লিস্ট আছে সেটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম।